আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা মানে যে আলোচনা করব যে বিষয় নিয়ে তা হচ্ছে যে আন্দোলন থেকে রণক্ষেত্র দায় কার। আমরা দেখেছি যে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনে কোটার বৈষম্য দূর করার জন্য ছাত্রদের আন্দোলন ছিল। কিন্তু আমরা বেশ কয়েকদিন থেকেই পাল্টাপাল্টি বক্তব্য শুনছিলাম। ছাত্রদের আন্দোলনে মাঠ থেকে ছাত্ররা বলছিল তারা দাবি আদায় না করা পর্যন্ত তারা মাঠ থেকে যাবে না। এইদিকে আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মন্ত্রীদের মুখেও অনেক কথা শুনেছি। যেতে অনেকেই বলেন যে এই ধরনের বক্তব্য এক ধরনের উস্কানিমূলক ছিল। আসলে উস্কানিমূলক ছিল কিনা আমাদের অতিথিরা অবশ্যই বলবেন। আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি বলেছেন যে ধৈর্য ধারণ করার জন্য ছাত্র সমাজকে, কিন্তু ছাত্র সমাজ ন্যায় বিচার অবশ্যই পাবে এবং কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তার বিচারও উনি বলেছেন যে তার বিচারও হবে। তো আমরা অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে ঘটনা ঘটে গেল সেই ঘটনার দায় এখন কে নিবে এবং কেন এই ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটার আগেও কেন সরকারের পক্ষ থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা শান্তিপূর্ণভাবে আলোচনা বা শান্তিপূর্ণভাবে কোনো কিছু করা হয়নি। এই ধরনের একটা প্রশ্ন থাকতেই পারে ছাত্র সমাজ থেকে। আমরা এসব নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে ৪ জন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন শেখ শহীদুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও স্বাগত এবং আমি আমাদের সহ আলোচক বৃন্দ তাদেরকেও আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি যে আজকে একটা প্রাণবন্ত আলোচনা আপনাকে উপহার দিতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন গোলাম সারার মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ আজকে এই সুন্দর একটি আয়োজনের জন্য। আমার সাথে আজকে বিজ্ঞ আলোচক আমার ব্যক্তিগতভাবে প্রিয়জন শেখ শহীদুল ইসলাম এবং সহ আলোচক আমাদের সালাম ভাই বিএনপি থেকে এবং আমাদের মিল্লাত ভাই, সেও আমার খুব সজ্জন কাছের মানুষ। আমরা সবাই কি সুন্দর আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, সাবেক সংসদ সদস্য। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল সালাম, দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি আলোচনার শুরুতেই শেখ শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে যে ঘটনা ঘটে গেল গত 2 দিন থেকে, যে রণক্ষেত্র ঘটে গেল ঢাকা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টেই আমরা দেখেছি যে হয়েছে। রাজশাহী, বিশেষ করে রাজশাহী, চট্টগ্রাম আমরা উল্লেখ করতে পারি। রংপুরে একজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট 6 জনের খবর আমরা জানি যে গতকালকে বা তার আগের দিন পর্যন্ত মারা গিয়েছে। এছাড়াও মানে আহত হয়েছে আরো অনেক সহস্রাধিক। সেই ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটলো? মানে এই ঘটনার দায় আমরা আসলে কাকে দিব? মানে শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা, নাকি যারা হামলা করেছে, নাকি পুলিশের উপরে? পুলিশে অনেকটাই নীরব ছিল কিনা সেটা যদিও আমরা দেখি নাই, কিন্তু পত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে অনেকটা নীরবতা ছিল, বা অনেকেই বলছে যে ছাত্রলীগের পাশাপাশি তারাও ছিল। এই ঘটনাগুলোর আসলে সত্যতা কতটুকু? মিডিয়া কি ঠিক লিখেছে, মানে ঠিক দেখেছি আমরা, ঠিক শুনেছি, এবং যার ফলে এত বড় ঘটনা ঘটে গেল, 6 জনের প্রাণ গেল? আপনার কাছে একটু শুনতে চাই এর ব্যাখ্যা। আমি প্রথমে গভীর দুঃখ এবং বেদনার সঙ্গে স্মরণ করছি তাদের যারা আমাদের মধ্য থেকে এই আন্দোলনের ফলে নিহত হয়েছেন এবং যারা আজকে আমাদের কাছে তারা 6 জন 7 জন একটা সংখ্যা, কিন্তু যে পরিবার থেকে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন অসময়ে, আমরা সেই পরিবারের কথা যদি চিন্তা করি আমরা দেখব যে এটা তাদের জন্য সারা বিশ্ব পৃথিবী, তাদের জন্য সারা জীবন এটা একটা গভীর ক্ষত হিসেবে থাকবে। আমি যারা ইন্তেকাল করেছেন, যারা সে মারা গেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা আশা করি যে আমাদের আন্দোলন সংগ্রাম যাই হোক সেগুলো শান্তিপূর্ণ হবে, সংঘাত আমরা এড়িয়ে চলব, যাতে আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে আমাদের হারাতে না হয়। আমাদের মধ্য থেকে এমনকি কেবল ব্যক্তিকে হারানোর কথা নয়, কোনো রক্ত যেন আমাদের এই বাংলায় নতুন করে না ঝরে। আমি গভীর দুঃখ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে গত কয়েকদিনে এই আমাদের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ আজকে একটা সংঘাতময় অবস্থার দিকে চলে গেছে। প্রথম দিকে এই ঘটনাগুলো খুব শান্তিপূর্ণ ছিল এবং কোটা যারা আন্দোলন করছেন, কোটার পক্ষে যারা আন্দোলন করছিলেন তারাও শান্তিপূর্ণ ছিলেন, সরকারও ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তারাও শান্তিপূর্ণ ছিলেন। কিন্তু এখানে আমি একটি কথা বলে রাখতে চাই যে আমরা কিন্তু এই যে কোটা, এই কোটাটার ব্যক্তিগতভাবে আমি সবসময় বিরোধী ছিলাম। আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন এই কোটা তুলে দেওয়ার জন্য একটি প্রস্তাবও আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কাছে আমি পেশ করেছিলাম। তো আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে বললেন যে দেখো, আমরা ভালো করলেও তোমার প্রস্তাবটা অত্যন্ত সুন্দর প্রস্তাব হয়েছে। এই কোটা নিঃসন্দেহে একটা স্বাধীন দেশের জন্য প্রযোজ্য নয়, এটা ডিসক্রিমিনেটরি এবং নিঃসন্দেহে এটা একটা মানুষে একটা পার্থক্যের সৃষ্টি করে। তবে এইটা এখন আমরা করব না, কারণ আমরা যদি ভালো কিছু করি তাও যারা বিরোধী শক্তি আছে, তৎকালীন আওয়ামী লীগ, বিএনপি এবং যারা জামাতে ইসলামী সহ যারা আমাদের বিরোধিতা করতো, আন্দোলন করতো, বলে তারা আমরা ভালো কিছু করলেও একটা ইস্যু তৈরি করে, খারাপ কিছু করলে তো আর কোনো কথাই নাই। তো তুমি যদি এখন এটা ব্যবস্থা স্থিতিশীলতা আছে, সেই ব্যবস্থা থেকে যদি তুমি কোটাটা তুলে দাও, তাহলে পরে এই তারা একটা ইস্যু পাবে এবং তারা আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম শুরু করবে। অতএব এই কোটা তোলার এই প্রস্তাবটা এখনই আমাদের দরকার নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা প্রথা নিঃসন্দেহে মানুষের বৈষম্যমূলক একটা আচরণ, এবং এই বৈষম্যমূলক ব্যবস্থা একটা স্বাধীন দেশে থাকলে সেখানে অনেক নাগরিকই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, এবং সেজন্য কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে বিগত আন্দোলনের সময়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা কিন্তু বিলুপ্ত করে দিয়েছিলেন। যেভাবেই হোক বিক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা রিট পিটিশন করাতে হাইকোর্টের একটি বেঞ্চ এই পরিপত্র যেটা দিয়ে এই কোটা প্রথাকে বিলুপ্ত করা হয়েছিল সেই পরিপত্রটাকে বেআইনি বা আইন বহির্ভূত ঘোষণা করেন। এই ঘটনা থেকেই কিন্তু প্রকৃতপক্ষে আজকের যে আন্দোলন সংগ্রাম এটা শুরু হয়, এবং আবার কোটার বিরোধী যারা তারা আন্দোলন শুরু করে, তারা সংগ্রাম শুরু করে। এবং প্রথম দিকে এই সংগ্রাম হচ্ছে সেটা ছিল, এবং সরকারও কিন্তু তাদের এই কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি করে নাই, এবং আমরা দেখেছি যে একটা শান্তপূর্ণভাবে তারা 2-3 ঘন্টা এক এক জায়গায় অবস্থান করত, তারপরে তারা চলে যেত। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম তারা যে শুরু করলো, এর মধ্যে আমার যেটা ধারণা, যারা সরকার বিরোধী আছেন তাদের মধ্যে কোনো শক্তি এটার সুযোগ নিতে চেষ্টা করলেন, এবং
তারা এই কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের চেষ্টা করলেন এবং এবং একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলো। এই সংঘাতময় পরিস্থিতিকে আরো জটিল করে তুলল যখন ছাত্রলীগ আর কোটা বিরোধীদের মধ্যে সংঘাতের সৃষ্টি হলো গত 2 দিন আগে। তো আমি যেটা মনে করি যে এদের যে দাবি, এই দাবির মধ্যে সারবত্তা আছে বলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা 3 বছর আগে এটা কিন্তু বিলুপ্ত করেছিলেন, আগে যখন এই কোটা বিরোধী আন্দোলন হয় তখন। অতএব এটার মধ্যে সারবত্তা নেই এমন নয়। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সংঘর্ষ হওয়ার আগে তো আমরা বিভিন্ন মন্ত্রীদের থেকে শুনলাম যারা আন্দোলন করছে তারা রাজাকার, এরকম ইনডাইরেক্টলি অনেকে বলেছেন। আমি হয়তো উল্লেখ করতে পারবো নামগুলো, কিন্তু তাহলে এই ধরনের কথা কেন আসলো? আন্দোলন তো আপনিও বলছেন যে আমি সেদিকে আসতেছি যে আপনার এই যে উভয় পক্ষ থেকেই কিছু উস্কানিমূলক কথাবার্তা হয়েছে। ওই কেবলমাত্র মন্ত্রীরাই যে বলেছেন তা না, উভয় পক্ষেই উস্কানিমূলক কথাবার্তা হয়েছে। কারণ ওই যে বললাম প্রথম 2-3 দিন যে শান্তপূর্ণভাবে তারা অগ্রসর হচ্ছিল, ততক্ষণে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের জন্য অন্তর্ঘাতমূলক শক্তি এটার ভিতরে ঢুকে গেছে এবং তারা এই সুযোগে এই ইস্যুটাকে ব্যবহার করে কোমলমন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে তারা এই বিষয়টাকে একটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের চেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টায় মূলত ছাত্রলীগ সহায়তাই করলো যখন তারা এই আন্দোলনকারীদের উপরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে হলো। তো আমার বক্তব্য হলো যে এই রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের কারো কাম্য নয়, কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই পরিপত্র বাতিল করে হাইকোর্টের যে আদেশ সেটাকে স্থগিত ঘোষণা করলো, তখন আমার মনে হয় যে আমাদের যারা এই কোটা বিরোধী আন্দোলন করেন তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ডিসিশন না আসে। কারণ আইন, সর্বোচ্চ আদালতের যে রায় সেটাও কিন্তু আইন এবং সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আইনের সৃষ্টি হয়। আইনের যে উৎসগুলো আছে সেই উৎসগুলো কেবলমাত্র আমাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট থেকেই যে কেবলমাত্র হয় তা নয় কিন্তু, এবং পার্লামেন্টেরও অনেক অ্যাক্ট এই বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করলে সেই অ্যাক্ট কিন্তু আর কার্যকরী হয় না। যেমন আমাদের সময় আমরা 4টে হাইকোর্টের বেঞ্চ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপন করেছিলাম। সুপ্রিম কোর্ট আপিল বিভাগ আমাদের সেই আদেশটাকে, আমাদের সরকারের, জাতীয় পার্টি সরকারের সেই আদেশটাকে বেআইনি ঘোষণা করলো এবং সেই কোর্টগুলো কিন্তু উঠাই নিয়ে আসতে হলো, সেগুলো আর থাকে নাই। তো সুতরাং আইন যেটা এখন এই যে রায়টা আপনার স্থগিত করা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু প্রাথমিক বিজয় সূচিত হয়ে গেছিল যারা কোটা বিরোধী আন্দোলনের। আমি মনে করি যে তাদের এই যে স্থগিত এবং আদালতের যে আপিল বিভাগের যে ব্যবস্থা, এটা পর্যন্ত তাদের যদি তারা একটু ধৈর্য ধরতে পারত তাহলে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি এড়ানো যেত। আবার এটাও ঠিক যে যদি এই আইনগত বিষয়টা, এটা আমাদের বুঝতে হবে যে একটা রায়কে আমি বিরোধিতা করতে পারি, সে রায়টা আমার অপছন্দ হলে আমি তার সমালোচনাও করতে পারি, কিন্তু উচ্চ আদালতের রায় যেটা, সেটা না মেনে কিন্তু কোনো উপায় নেই। সেটাকে সরকার বলেন, ব্যক্তি বলেন, যারই পক্ষে যাক, যারই বিরুদ্ধে যাক,
সেটা মানতে হয়। তো সরকার কিন্তু এই কোটা যারা আন্দোলনকারী তাদের মূলত পক্ষেই গিয়ে তারা একটা আপিল বিভাগে তারা লিভ টু আপিল করেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশটাকে স্থগিত করে দেন। অতএব সরকার কিন্তু মূলত যে কাজটি আদালতের যে করেছেন সেটা মূলত কোটা আন্দোলনকারীদের পক্ষে। কোটা বিলুপ্ত সেই পরিপত্র আবার নতুন করে কোটাকে বিলুপ্ত করে দেওয়ার পক্ষেই ছিল। সুতরাং আমি যেটা মনে করি যে সরকার কিন্তু কোটা বিলুপ্তির বিরুদ্ধে নয়, এবং সুপ্রিম কোর্টে যে বিষয়টি সেই বিষয়টি আমার কাছে মনে হয় যে সুপ্রিম কোর্টে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন তিনি আশা করেন যে সুপ্রিম কোর্টে ছাত্ররা ন্যায্য বিচার পাবে। অর্থাৎ আশা করা যায় যে সুপ্রিম কোর্ট আবার কোটা পুনর্বহাল যে পরিপত্র সেটাকে বাতিল করে দেবে এবং হাইকোর্টের রায় বাতিল হয়ে গেলে কোটা কিন্তু উঠে যাবে। সুতরাং সরকার কিন্তু যে কাজটা করছে আইন আদালতের মাধ্যমে সেটা কিন্তু প্রকৃতপক্ষে কোটা আন্দোলনকারীদের পক্ষেই করছে। কিন্তু এই যে আমি বললাম ইতিমধ্যে যে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনকে রূপান্তরিত যে অন্তর্ঘাতমূলক শক্তি ঢুকে গেছে আর ছাত্রলীগ যে কাজটা করলো, এই দুটো উভয় মিলে আজকে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে সমস্যা হচ্ছে সুরাহা হবে, দ্রুত সুরাহা হবে এবং আমরা আর কোনো রক্তক্ষয় আমাদের এই পবিত্র মাতৃভূমিতে দেখতে চাই না। কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বহুত রক্ত ঝরিয়ে এই যে এখানে যারা আছেন তাদের প্রায় সকলেই মুক্তিযোদ্ধা, তারা অনেক রক্ত ঝরিয়েই কিন্তু আমরা বাংলাদেশটাকে অনেক ধন্যবাদ স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধু রক্ত দিয়ে। কিন্তু এখন সে বেশিরভাগ রাজাকার হয়ে গেল। আমি মনে করি যে মানে এত বেশি রাজাকার কিভাবে বাংলাদেশে হলো 52 বছরে, সেটা আসলে অনেকের রাজাকার তো কেউ কোনো হয় নাই। রাজাকার আর হবে কেন? স্বাধীন দেশে আমাদের রাজাকার হতে পারবে না, আর কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না, কেউ রাজাকারও হতে পারবে না। হ্যাঁ, রাজাকার যা হওয়ার তা হয়ে গেছে এবং মুক্তিযোদ্ধা যারা হওয়ার তারা হয়ে গেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এটা আমাদের একটা গর্ব যে আমরা এমন একটা প্রজন্মে এসেছিলাম। এই যে আব্দুল সালাম আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি আমরা একসঙ্গে কাজ করেছি, তখন সে ছাত্রলীগের বিশিষ্ট নেতা ছিল এক সময়। তো আমরা একসঙ্গেই কাজ করেছি। তো আমরা দেখেছি যে আমাদের এইটাই গর্ব আমাদের এই প্রজন্মের যে আমরা মুক্তিযোদ্ধা। এবং রাষ্ট্রপতি হতে পারবেন, কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন, কেউ এমপি হতে পারবেন, কিন্তু নতুন করে কেউ মুক্তি পারবেন না। আমরা সেই মুক্তিযোদ্ধা, সেই গর্ব আমাদের রয়েছে। তো আমি একটু বলি আপনাকে যে আমার মনে হয় যে আমাদের যে দুই পক্ষ এখন যারা আছেন সরকার এবং যারা আন্দোলনকারী উভয়েরই উচিত আমাদের আর যাতে রক্তক্ষয় না হয় সেজন্য কিছুটা ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দেওয়া এবং বিষয়টাকে দ্রুত একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া। সরকারও যখন চান যে ওই পরিপত্র আর পুনরায় বহাল থাকুক, যার ফলে কোটা প্রথা বিলুপ্ত হয়ে যাবে, আমার মনে হয় যে এটা দ্রুত যদি করা যায়, যত দ্রুত করা যাবে তত বিষয়টা আমাদের জাতির জন্য কল্যাণে আসবে, সংঘাতময় পরিস্থিতির অবসান হবে, দেশ এবং জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলবে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি আব্দুল সালাম আপনার কাছে যেটা জানতে চাই যে শান্তিপূর্ণ আন্দোলনে কারা আসলে এই আন্দোলনকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার হটানোর আন্দোলনে একটা রূপান্তরিত করার চেষ্টা করেছে। হঠাৎ মাঝরাতে কেন বিএনপির অফিসে ডিবি পুলিশ গেল এবং সেখানে যা যা উদ্ধার করেছে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে। আপনার কাছে শুনতে চাই আপনার ব্যাখ্যা কি? আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ আলোচক শহীদ ভাই সহ যারা আছে, মিলন সাহেব, মিলাদ সাহেব, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনা যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, এই বিষয়টা হলো যে আমি অন্তত বেশ কয়েকটা জায়গায় এর আগে বারবার বলছি যে একটা মীমাংসিত বিষয় নিয়ে সরকার এটাকে নিয়ে অর্থাৎ অন্যদিকে খেলতে যে এখন মানে এখানে ধরা খেয়ে গেছে। এটা হলো যে জনগণের দৃষ্টি ডাইভার্ট করার জন্য মনে করছিল যে এটা কি হবে, আমার যেমন দেখছেন না আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছে যে এটার জন্য আমার ছাত্রলীগ এনাফ। একটা আওয়ামী লীগ অর্থাৎ এই বিষয়টাকে খুব ছোট আকারে মনে করে এখন এটাকে বিশাল আকার তারাই করে ফেলছে, আর তারাই এটাকে রাজনৈতিক রূপ দিছে। এটা অন্য কেউ দিতে যায় নাই, এটা আওয়ামী লীগের রাজনৈতিক রূপ দিচ্ছে। এবং এটাকে আরো করার জন্য গতকালকে দেখছেন যে বিএনপি অফিসে কিভাবে এটা মানুষ বুঝে এখন দেখছেন না, কারণ যে ছাত্ররা যারা আজকে ছাত্রছাত্রী যারা আজকে আন্দোলনে করতেছে, যে শহীদ ভাই যে কথাগুলো বললেন যে তারা ওয়েট করতে পারতো, শহীদ ভাই এখন তো বিশ্বাস করে না এই সরকারকে, আর এখন কেউ বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে তো হইতো, এর আগে তো বিশ্বাস করে ঠকছে, দেখছে যে বিশ্বাস করছে কিন্তু হয়নি। আর আরেকটা হলো যে এই এই ইস্যুটা তৈরি করলো কেন? এর আগে 18তে যখন তারা আন্দোলন করে তারা চাইছে সংস্কার, আর সরকার এটাকে বাতিল করে দিল। বাতিল তো কেউ চায় নাই, রাগ করে আপনি বাতিল করে দিলেন। এর জন্যই কথাই তো আছে যে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা যে রাষ্ট্রের কত ক্ষতি হয় এটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল। যে আপনি মনে করেন আমরা সমালোচনা করতে পারি, বিরোধী দলে যারা থাকবে, বাইরে যারা থাকবে, আর এরা তো অ্যাবসলিউটলি আরেকটা যেটা এটা তো ছাত্র ছাত্রীরা তো কোনো দল বিলং করে না। এই যে দেখেন আজকে তারা স্লোগান উঠছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু এই বিষয়টাকে সরকার বেশি খেলতে যায় এটাকে, আর বারবার যে কোনো সমস্যায় সেখানে বিএনপি, যে কোনো সমস্যায় এখানে তারেক রহমান, এটা করতে যায় ওনারাই সমস্যাটাকে গুলায় ফেলে। কথাটা হলো যে সমস্যাটা যেটা আছে সহজ, এটা যে কোনো মুহূর্তে ওই সময় যদি বসতো সরকার, বসলেই তো এটা সমাধান হয়ে যায়। কিন্তু তারা কি হয়েছে, বারবার সেটাকে হাইকোর্ট দেখাচ্ছে। আর হাইকোর্ট দেখানোর দরকারটা কি? ওই পর্যন্ত গেল কেন? আপনি যদি ওই সময় এটাকে বাতিল না করে যদি এটাকে সংশোধন করতেন, কেউ তো মানা করে নাই যে আমরা দেশের জন্য যুদ্ধ করছি, এটা শহীদ ভাই আছে, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমাদের আমরা কি কারণে করছি? দেশের মানুষের ভালোর জন্য তো, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য না তো। আজকে শুধুমাত্র সেই মুক্তিযোদ্ধাদেরকে দেখায় আজকে প্রবলেমটা এই যে এখন তো নিজেদের কাছেও খারাপ লাগে যখন বলে যে এরা কি যুদ্ধ করছে নিজেদের নাতিপুতির জন্য নাকি, এটা শুনতেও তো খারাপ লাগে। তা আমরা তো কথাটা হলো যে একটা এই বিষয়টা কোনো বড় বিষয় ছিল না, আর এটাকে বারবার এটা ঘোলাইতে যায়। আবার কেন এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে ব্যবহার করবে। সেখানে যে শহীদ ভাই সত্য কথাই বলছে, যেটা ছাত্রলীগকে যখন ইনভলভ করলো তখনই তো বিষয়টা বেড়ে গেল, কথা হলো আপনি জোর করে কোনো জিনিস সমাধান করতে চান কেন? আপনি জোর খাটায় করতে চান কেন? যেমনি ভাবে আমরা বারবার বলছি যে এই সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু ধ্বংস করে দিছে। জোর করে আপনি কতদিন থাকবেন? আর সবকিছু তো এখানে এমন না যে মানুষ সবকিছু মুখ বন্ধ করে সবাই আপনার অন্যায় করবেন, জুলুম করবেন, আর সেটাকে আপনার সহ্য করে নেবে। আজকে দেশের যখন দুর্নীতি নিয়ে প্রশ্নগুলো আসলো, যখন ভারতের সাথে বিভিন্ন সম্পর্ক নিয়ে প্রশ্ন আসলো, যখন চীন সফর করে আসলেন, অর্থাৎ রাষ্ট্রীয় আরো অনেক বড় বড় সমস্যা ছিল যেগুলো আজকে এই মুহূর্তে বার্নিং ইস্যু, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তখন সরকার মনে করলে এটাকে ডাইভার্ট করার জন্য আমি এই সমস্যাটা আইনা দিই। আইনা দিয়ে আজকে কি হলো? আজকে লেজে গোবরে করে ফেলছে। আজকে দোষ বিএনপি কে দেন কেন? বিএনপি তো বারবার বলতেছে
বারবার বলতেছে, আমরা কি বলছি বিএনপির পক্ষ থেকে যে এটা একটা নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা তো কথা বলা হয়নি যে বিএনপিকে এই আন্দোলনের সাথে সবাই নেমে যান, এইটা করেন ওইটা করেন। বরঞ্চ আওয়ামী লীগই তো তার সকল সকল অঙ্গ সকল সহযোগী সংগঠনকে নামায় দিছে, অফিসিয়ালি নামায় দিছে, ঘোষণা দিয়ে নামায় দিছে। তারপরও খালি বিএনপির দোষ। তো বিএনপি তো রাষ্ট্র চালাচ্ছে না। রাষ্ট্র চালাইতে গেলে আরো মাথা ঠান্ডা রাখতে হয়, রাষ্ট্র চালাইতে গেলে আরো সমালোচনা সহ্য করতে হয়, রাষ্ট্র চালাইতে গেলে আরো সবার মানে জনগণের দিকে তাকাইতে হয়। আজকে এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য মনে করে সবকিছু শক্তি দিয়ে দমন করে ফেলবে। সবকিছু শক্তি দিয়ে দমন করা যায় না, এবং শক্তি দিয়ে যখনই দমন করে যাবেন তখনই সেটা ফ্যাসিস্ট হবে, ফ্যাসিবাদের জন্ম হবে সেখানে। আজকের এই কারণে আজকের এমন একটা সমস্যা। এখন যেমন আজকে প্রধানমন্ত্রী যে কথা বলতেছেন, 2 দিন আগে কি বলছেন, 2 দিন আগে কি বলছেন? কথাটা তো এইভাবে বলাটাই ঠিক না যে ঠিক আছে বাবা আসো কথা বলি, বলে শেষ করে দেন। শেষ করে দিলেই তো হয়ে যায়। এটা এমন না যে এটা বিশাল এমন একটা জিনিস চাই। ওরা তো তা ওনার সরকারের পতনও চায় নাই। আমরা না হয় বলতেছি যে সরকারের পতন হইতে হবে, এই সরকার ক্ষমতা ছাড়তে হবে। তারা তো সরকারকে ক্ষমতা ছাড়তেও বলে নাই, এমনও বলে নাই তো যে না এই সরকার, তারা আমরা যেটা ওরা তো বলি করেনি, কিন্তু ওদের মধ্যে কেউ ঢুকে তারা তো গেছে সেটাও বলে সরকার নাই। পতনের জন্য। ওদের মধ্যেই কেউ ঢুকে গেছে সরকার পতনের জন্য এই একজনের এই ঢুকে আন্দোলনটা। শুনেন, এটা হলো নিজেকে এখন আড়াল করার জন্য ঢুকে। তাহলে আপনি সেই সুযোগ দিলেন কেন? ঢুকে গেছে তার মানে ওরা পাওয়ারফুল হয়ে গেল। এনে দেয় না সবকিছুতেই তারেক রহমান পাওয়ারফুল, বিএনপি পাওয়ারফুল, অর্থাৎ যে কোনো কিছুতেই সমস্যা উঠলেই সেখানে বিএনপি কে খুঁজেন। তো এগুলো করে আসলে কয়দিন আপনি লোকজনের মানে দৃষ্টি অন্যদিকে সরায় রাখবেন? এর জন্য আমরা যেটা বলছি যে আজকের এই সরকার সম্পূর্ণভাবে আজকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আজকে জনগণের সমস্যাগুলো উপলব্ধি করতে পারছে না, এবং রাষ্ট্রের আরো যে সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো আরো তারা ঘনীভূত করতেছেন। কাজে একটা সহজ বিষয়কে তারা প্রকট আকারে নিয়ে আসছেন। আমি তো আবার বললাম যে বিএনপি তো সরকারের পতন চায়, বিএনপি সরকারের রিজাইন চায়। তারা তো সেটাও চায় নাই, তারা তো বলে নাই, তারা তো এমনও আপনাদের বলে তো নাই কয়জন ধরা পড়েছে? আপনাদের শিক্ষামন্ত্রী। তাহলে ওনারা কেন ধরা পড়ল? এই যে হ্যাঁ, শাওন সহ আপনাদের তো কয়জন, শ্রাবণ সহ তো কয়জন সাবেক ছাত্রদলের সভাপতি। শ্রাবণ সহ কয়জন ধরা পড়েছে। তো ওরা ওরা কেন ধরা ধরা পড়তে মানে কি? পড়েছে? আপনি তো ধরতেই পারেন, যারে ধরে নিয়ে আপনি একটা মামলা দিয়ে দিলেন সাজায়, তাতে এখন ঠেকাবে কে আপনারে? তাই না? আপনি দিনের বেলা গেলেন না কেন পার্টি অফিসে? যখন হাজার হাজার লোকজন ছিল তখন যাইতেন, যা দেখতেন কি অবস্থা আছে, তখন কি আপনারা যাইতে দিত না, মানা করতো? বা বলতেন যেটা আসতেছি আমরা, আপনার কথা নাই বার্তা নাই, রাত্র 12টার সময় আপনি অফিসে যায়, আপনার ঘরেও যদি যায় তাহলে সেটাও তো বলে যাওয়া লাগবে, ঠিক আছে আমি আসতেছি, আমি আপনার ঘর সার্চ করব। এটা তো এইভাবে হয় না, প্রত্যেকটা নিয়ম আছে। আপনি রাত্রে বন্ধ সব, খালি পিয়ন দারোয়ান গুলো আছে, আপনি তো কয়েকজনকে শ্রাবণ সব কয়েকজনকে বাইরে থেকে ধরে নিয়ে আপনি সেখানে নিয়ে যায় একটা বাজে বানায় দিলেন। এগুলো শোনেন, এগুলো করে কোনো লাভ নাই। এগুলো পাবলিক বুঝে, এগুলো পাবলিক, তাতে কি হয়েছে মনে করেন? ঘটনা থেকে কি সরকার যে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতে পারছে? বিএনপির কাঁধে এটা চাপায় দিয়া, বিএনপির এটা তো বিএনপির ইস্যু না। আর বিএনপি তো ইস্যুটাকে নিয়ে আন্দোলনও করতেছে না, রাজনীতিও করতেছে না। বিএনপি এটা বলছে যে হ্যাঁ এটা নৈতিক এটা সমাধান হওয়া উচিত। আমি এখনো তো বলতেছি যে সরকার ইজিলি পরের দিনই বসলে এটা সমাধান হয়ে যেত, না এটাকে ঘুলাইছে। আবার তারপরে ধমক দেন কেন ছাত্রদেরকে? এখানে তো আমরা, এখানে যে মিলন সাহেব আছে, আমরা তো ছাত্র রাজনীতি করে আসছি, তাই না? এই দেশের জন্য আমরা যুদ্ধ করছি, শহীদ ভাই তো এখানে আছে। কত হলো ছাত্রদেরকে ধমক দিয়ে তো পাকিস্তানিরাও থামাইতে পারে নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এদেরকে পাকিস্তানের মতো বাহিনী আপনার ধমক দিয়ে থামাইতে পারে নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য আছে, যেখানে আমরা স্বাধীনতার পতাকা সেখানে আমরা উত্তোলন করছি, তাই না? টোটাল শক্তির বিরুদ্ধে যে এই ছাত্র সমাজ সে সময় যুদ্ধ করছে, এবং আজকের বাংলাদেশের স্বাধীনতা, আপনি যে মুক্তিযুদ্ধ আমাদেরকে যেমনি ক্রেডিট দেন, সেমনি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেও ক্রেডিট দিতে হবে
যে সেই সময় 69-70-এর যে আজ যে গণ অভ্যুত্থান, যে ছাত্র রাজনীতি, সেটাই তো মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করছে। তা আপনি সেটা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আপনি ধমক দিয়ে বসায় দিতে চান, এটা তো হবে না। আমি কি সবসময় কি তারা ওই পাকিস্তানিরাও মনে করতো এরা সবাই কি নাক পরেও তো আমরা শুনছি যে নাকে টিপলে দুধ বের হয়ে যাবে, কিন্তু এটা না। তারা তো ম্যাচিউর হয়েছে, একটা ইউনিভার্সিটিতে পড়ে, তাই না? তো দুদিন পরে তারা রাষ্ট্রের দায়িত্ব নিবে, তারা বিভিন্ন প্রশাসনের দায়িত্ব নিবে। এদেরকে আপনি এত হালকাভাবে দেখেন কেন যে ধমক দিলেই বসে যাবে? এর আগেও তো দেখছেন, আমাকে একটা অভিজ্ঞতা আছে না আপনার? এর আগে ওই 18 আন্দোলনের অভিজ্ঞতা সরকারের নাই, ফেস করছে না? এই সমস্ত কোটার বাইরেও যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা বের হয়ে আসছিল, সেই অভিজ্ঞতা সরকারের নাই? তারা কি সেটা ভুলে গেছে যে আন্দোলনে একসময় টোটাল আপনি সারেন্ডার করছেন? কেন করছেন সেই সময়? কাজে এই অভিজ্ঞতাগুলো সরকার কাজে না লাগায় জোর করে করতে চায়, জোর করে করতে যায়। আজকে সারা দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছেন? এটার জন্য একমাত্র দায়ী সরকার। সরকারের ভুল পদক্ষেপ, ভুল পদক্ষেপের জন্য আজকের এই অবস্থাটা হয়েছে। সরকারের তো দায়িত্ব যে একটা সমস্যা কোথাও দাঁড়াইছে, সেখানে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেটার জন্য চেষ্টা করা, না করে এটাকে জোর করে ধামাচাপা দিতে চান। না আমি করি নাই, কোর্ট করছে। আরে কোর্ট করছে, তা আপনি আগে কেন করলেন? আপনি কেন এটাকে বাতিল করলেন? আবার এখন এটা বাতিলের জন্য আবার মুক্তিযোদ্ধাদের আবার এটা যায় আমার কোটা আমার নিতে হবে, সেটার জন্য আবার হচ্ছে। তো বেটার দুই পক্ষকে নিয়ে বসে শেষ করে দেন। অনেক ধন্যবাদ আব্দুল সালাম। আমি প্রফেসর হাবিব বিনলাত আপনার কাছে যেটা জানতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী আছে দেশে। তারপরেও কেন ছাত্রলীগকেই সব দায়িত্ব নিতে হয় সবকিছু দমনের জন্য? তারাই কেন এগিয়ে আসে? তারাই কেন আন্দোলন দমনের জন্য বিভিন্ন পাড়ায়, মহল্লায় থাকে সবসময় রেডি? আপনার কাছে শুনতে চাই যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট নয় আমাদের দেশে? আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখে থাকেন, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তীকালে, তাহলে কিন্তু ছাত্রদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। যারা এইখানে বিশেষ করে সালাম ভাই কিংবা শহীদুল ইসলাম ভাই, ওনারা কিন্তু ছাত্রনেতা ছিলেন। সেই সময়কার ইতিহাস কিন্তু বলে যে যেকোনো অ অ অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা সবসময় সোচ্চার থাকে। এবং আপনি যদি দেখে থাকেন, সেই পাকিস্তানের মানে বাংলাদেশের পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় অথবা পরবর্তীকালে ছাত্ররা, বিশেষ করে ছাত্রলীগ কিন্তু অনন্য ভূমিকা রেখেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এবং কেউ চাইলেই পারবেন না অস্বীকার করতে। আপনি যদি বলেন যে ছাত্রলীগকে কেন এগিয়ে আসতে হয়? আপনারা দেখেছেন শেষ সময় এবং তার পরবর্তী সময়ে কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়, সেজন্য আসে। তবে কিছু কারণে এবং কিছু আ আ নেতার কারণে, সবাই না, অল্প কিছু সংখ্যক তাদের জন্য অনেক সময় কিছু কথা শুনতে হয়, যেগুলো আসলে ছাত্রলীগকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। সুতরাং সেই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকলেই আমার মনে হয় এত কোনো কথা উঠবে না। তো আমার কথার শুরুতেই আমি আসলে আ দুঃখ এবং শোক প্রকাশ করছি গতকালকে যে কয়জন মারা গেছে, বিশেষ করে আ তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে প্রতি সমবেদনা জানাই। আপনারা যদি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকেও একটি বক্তৃতা দিয়েছেন এবং আপনি যদি তার বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন। আ সেটাতে উনি বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন বারবার। তিনি বলেছেন এটা বিচার করা হবে, যারা হত্যায় করা হয়েছে এবং যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে সহযোগিতার কথা বলেছেন এবং ছাত্রদের আশ্বস্ত করে বলেছেন, ভালো কিছু পাবো বলে আশা করছি। কিন্তু ব্যাপারটি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেহেতু ওই কয়টা দিন অপেক্ষা করতে বলেছেন। বক্তৃতাটি আমার আসলে ভালো লেগেছে যে সত্যিকার অর্থে আ একজন দূরদর্শী নেত্রী এবং দূরদর্শী মানুষের মতোই তিনি কথা বলেছেন আসলে। তো আসলে সরকারে থাকলে সরকারের সমালোচনা থাকবে, সরকারি দলের সমালোচনা থাকবে। সরকারি আ দলের সহযোগী সংগঠন সম্বন্ধেও অনেক, অনেক আ সমালোচনা থাকবে। কারণটি হচ্ছে তারা সরকারে আছে। এগুলো তাদের সহ্য করেই তাদেরকে এগিয়ে যেতে হবে আসলে। তবে অন্যায় অবিচার যে কোনো ক্ষেত্রে হয় নাই সেটা আমি অস্বীকার না করেও বলি, ওভারঅল দেশ অনেক এগিয়ে গেছে। আপনারা বলছিলেন
যে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার কথা এই কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন করে, তাহলে বিএনপি কেন সমর্থন দিতে যাচ্ছে? আর বিএনপি কিন্তু নৈতিক সমর্থন দিয়ে বসে নাই। আমি নিজে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে, জাতীয় পার্টির ছাত্র সমাজে বলেছি যে তারা তাদের সাথে রাজপথে থাকবে। এটা অস্বীকার করতে পারবেন না, কারণ তারা নিজেরা বলেছে, আমি নিজে কানে শুনেছি। অন্যদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু আজকে সবাইকে সহযোগিতার করার কথা বলেছেন, গতকালকেও বলেছেন। সুতরাং নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই আসলে। যদি কেউ নাচতে নামেনি, যদি মনে করেন এইটা, আমি কিন্তু অযৌক্তিক মনে করছি না এটা, এবং আমি কিন্তু মনে করছি না যে কোটা সংস্কার হওয়ার দরকার নেই, এটা আমি মনে করছি না। আমি অবশ্যই মনে করি কোটা সংস্কার হওয়ার দরকার আছে, এবং কোটা সংস্কারের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে যে, যেমন সেটা কমিশনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে এটা হলে সবচেয়ে ভালো হয়, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তবে কোটা বাতিলটিতে করা হয়েছিল, সেই সময় যারা ছাত্র আন্দোলন করেছে তারাও কিন্তু খুশি মনে ঘরে ফিরে গেছিল। তারা কিন্তু বলে নাই যে বাতিল করলাম না, আমরা তো বাতিল চাই নাই। তারা মনে করলো যে চাইলাম 80% পেয়ে গেলাম 100%। তো সুতরাং তারা খুশি মনে সেই সময় ফিরে যায় তাদের কাছে, তারাও আন্দোলন করেনি। পরবর্তীতে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান একটা রিট করাতে হাইকোর্টও কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দূরদর্শিতার কম পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়। কারণ এটা কিন্তু সরাসরি সিধেল চোরের বিচার না, কিংবা একজন ডাকাতি কিংবা একজন খুনের মামলার আসামিকে নিয়ে জেরা করা নয়। এই মামলাটি হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের, যারা দেশকে নেতৃত্ব দিবে, তাদেরকে নিয়ে মামলা। এবং এই রিটটি করার পরে হাইকোর্ট যে সিদ্ধান্তটি দিয়েছে, প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে এই বিচারটি যদি তারা হাইকোর্ট ভুল করে থাকে তাহলে আমরা সেটা দেখব। কিন্তু হাইকোর্ট ভুল করার কারণে যে আজকে 7টি প্রাণ ঝরে গেল, দায়িত্ব তো তাদেরকেই নিতে হবে। তাদেরও তো কোনো দায়িত্ব থেকে আসলে সরে যেতে পারেন না। তবে একটি কথা আমি মনে করি, সেটি হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি অবশ্যই আমাদের বাংলাদেশ যতদিন টিকে আছে তাদের প্রতি সম্মান ততদিন থাকবে। এবং তাদের সম্মান করে যদি কোটা রাখতে হয় সেটা অবশ্যই রাখতে হবে, সেটা পুনর্বিবেচনাও করা যেতে পারে, কারণ দিন প্রতিদিনই বদলায় এবং এর সাথে প্রয়োজনীয় নীতিরও পরিবর্তন হয়। তবে আমি মনে করি যে সবকিছু মিলে সবাই মিলে একটা আলোচনার মতো বসলে তাহলে হয়তো বা পরিণত, কিংবা সেই দিনই যদি হাইকোর্ট ঘোষণা করতেন যে একটি কমিশন গঠন করে দেই নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে, এবং তারা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, তাহলে কিন্তু আন্দোলন আজকে এই পর্যায়ে হয় না। বাংলাদেশে জেনারেল এরশাদের পরে সম্ভবত, আমার সঠিক খেয়াল আসছে না, হয়তো বা ইউনিভার্সিটিতে এরকম বন্ধ হয়নি, আর এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতো না। হাইকোর্টের একটা সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি। আর সরকারের জন্য সবচেয়ে ঝামেলাটি হয়েছে, এখন যদি নির্বাহী ক্ষমতার বলে কিছু করেন সরকার, তাহলে তো এই বিএনপি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল বলতে থাকবে এরা আইন আদালত কোর্ট মানে এরা নিজেদের মতো করে সিদ্ধান্ত দেয়। সুতরাং আমাদের সেই পর্যন্ত অপেক্ষাই করতে হবে। তবে আমি মনে করি শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ থাকাই ভালো। উস্কানি দিয়ে কিংবা ভিতর থেকে উস্কানি দিয়ে এই ছাত্রদেরকে বিভ্রান্ত করে এমন কিছু করা উচিত না যেটার জন্য তাদেরকে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা হতে পারে। এবং প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছেন ছাত্রদের আন্দোলনের সাথে, আপনি যদি বক্তব্য শুনে থাকেন, ছাত্রদের এই কোটা বিরোধী তিনি শব্দটি ব্যবহার করেছেন, যে তাদের সাথে তাদের দাবি, তারা আন্দোলন করছে, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক দেশে আন্দোলন করতে পারে। কিন্তু যখনই এর মধ্যে উস্কানিদাতারা ঢুকে গেলেন নৈতিক সমর্থনের নামে, তখনই ঝামেলাটা শুরু হয়ে গেল। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গোলাম স্যার মিলন, আপনি 3 জনের বক্তব্য শুনলেন। আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে কি মনে করেন একটি আন্দোলন কিভাবে রণক্ষেত্রে পরিণত হলো, এবং প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সবাই শুনেছে এবং মানে খুবই শান্তিপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন, যেটা অনেককেই স্বস্তি দিয়েছে। কিন্তু ঠিক 2 দিন আগে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যতে অনেকেই আহত হয়েছে, বিশেষ করে শিক্ষার্থী বা আন্দোলনকারীরা। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবং ছাত্রলীগের আন্দোলন আমরা আগে যেরকম এখন যেরকম দেখছি,
কিন্তু আগেও কি এরকম ছিল কিনা অনেকেরই প্রশ্ন, এই আমাদের টক শোতেই অনেকে প্রশ্ন করে থাকেন এগুলো। তো আপনার কাছে শুনতে চাই সব মিলিয়ে আপনার পক্ষ থেকে। জি, ধন্যবাদ প্রিয় সঞ্চালক আমাদের হাসিনা আপা, এবং আজকে আমার সহ আলোচক আমার সম্মানিত শেখ শহীদ ভাই, আমাদের মিল্লাত ভাই, সালাম ভাই, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম। আমি শুধু যেই আপনার লাস্ট কথা দিয়ে আমি কথাটা শুরু করতে চাই, যে ছাত্রলীগের যে ঐতিহ্য কিংবা আওয়ামী লীগের যে ঐতিহ্য, ৭৫ বছরের সংগঠন ছাত্রলীগ, আজকে শেখ শহীদ ভাই তার সামনে প্রশংসা করা উচিত না, কারণ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি স্বাধীনতার পর থেকেই। কারণ ছাত্রলীগের যে ঐতিহ্যবাহী ইতিহাস, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকে পথের ধুলায় লুণ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য। শেখ শহীদ ভাইয়ের মতো, নুরুল ইসলাম মিলনের মতো পরবর্তী অনেক মেধা সম্পন্ন যোগ্য নেতৃত্ব ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখনকার যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ আমার দৃষ্টিতে এনএসএফ এর ভূমিকাকে হার মানিয়েছে। যাই হোক, আমি প্রসঙ্গে আসি। আমি যেহেতু আপনি শেষে এই কথাটা বলছেন যে ছাত্রলীগের ইতিহাসটা, প্রথমে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা এই ন্যায়সঙ্গত যৌক্তিক সংস্কারের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দান করেছেন। আমি তাদেরকে শহীদ বলতে চাই এই কারণে, কারণ আমরা যখন জাতীয় পার্টিতে ছিলাম, শহীদ ভাই মন্ত্রী ছিলেন, আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তখন যে মারা গেছিল তাকেও কিন্তু মিল্লাত ভাই বলতে পারেন শহীদ বলেছেন। অর্থাৎ 52 ভাষা আন্দোলন, 62, 66, 69, 71, এই সবাই কিন্তু, ইভেন কি পরবর্তীতে এরশাদের 90 সালে যারা নিহত হয়েছেন, সেটা আমাদের ভাষায় আমরা বলি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন শহীদ রাষ্ট্রপতি আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ, পল্লী বন্ধু এরশাদ। যদি উনি অনেক সংস্কার করেছিলেন, অনেক উন্নয়ন করেছিলেন, যাই হোক সেই প্রসঙ্গ এখন বলতে গেলে সময় লাগবে, আমি প্রসঙ্গই থাকি। তাকে সেই সময় যারা আত্মদান করেছিলেন তাদেরকে শহীদ বলা হয়। সুতরাং আজকে যারা নিহত হয়েছেন অবশ্যই তারা শহীদ। এই কারণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই যে শহীদ ভাই অত্যন্ত সুন্দরভাবে, প্রত্যেকেই সুন্দরভাবে বলেছেন এবং খুব জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমি তাদের কথাগুলোকে একটু সাপ্লিমেন্ট আকারে আমি পজিটিভ কথা বলতে চাই। আজকে আপনি শিরোনাম রেখেছেন আন্দোলন থেকে রণক্ষেত্র। তা আন্দোলনটা কিসের ছিল? আন্দোলনটা ছিল কোটা সংস্কার। এই কোটা সংস্কারটা 2018-তে যেটা বাতিল করেছিল মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, 2018 সনে উনি সেটা বাতিল করেছিলেন। তো সেটা উনি যদি ওনার বক্তব্যে যেটা এসেছে, আমি কিন্তু এটা একাডেমিক্যালি বলছি এবং পজিটিভ হইতে বলছি, উনি এক পর্যায়ে বললেন সাংবাদিক সম্মেলনে, উনি বিরক্ত হয়ে বাদ করেছেন। উনি তো বিরক্ত হতে পারেন না, উনি তো শপথ নিয়েছেন অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তো যাই হোক, সেই বাতিলটাও ছিল আমার মনে হয় ভুল, কারণ সেই দিন যদি একটা যৌক্তিক সমাধান হতো। তার আগে আমি একটু বলে নিই, আমি কিন্তু মানে আমার কাছে রেফারেন্স আছে, আপনার পিএসসির 2015 সালে বার্ষিক প্রতিবেদনটা আপনারা দয়া করে দেখবেন। বার্ষিক প্রতিবেদনে সেখানে বলা ছিল কোটার প্রয়োগটা ছিল অত্যন্ত জটিল এবং দুরূহ। তারা এটাকে সহজ পদ্ধতির কথা এটা বলেছিল, এবং 2016তেও কিন্তু তারা একই কথা বলেছিল। এর ধারাবাহিকতায় আপনারা জানেন 2018তে যখন এটা কোটাটা বাতিল করা হলো আন্দোলনের প্রেক্ষিতে, তার পূর্বে মন্ত্রিপরিষদ সচিব আপনারা জানেন যে শফিউল আলম নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি কিন্তু একটা সুপারিশ করছিল সরকারের কাছে। সেই সুপারিশের প্রথম 1 নম্বরে ছিল 9ম থেকে 13তম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া। দিস ইজ নাম্বার 1। আমি মিলাদ ভাইকে অনুরোধ করব, শহীদ ভাই আমার কোনো ভুল হয়ে থাকলে আপনি কারেকশন করবেন যদি থাকে। আমি রিপোর্টটি দেখেছি। হ্যাঁ, রিপোর্টটি দেখেছি। আপনি দেখেছেন। এটা 1 নম্বর সুপারিশ ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া। 2 নম্বর সুপারিশ ছিল এসব গ্রেডে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সঞ্চালক আপা। 3 নম্বর যেটা ছিল যে কোটা বাতিলের ফলে কোটার সুবিধাভোগী জনগোষ্ঠী, অর্থাৎ এখন যেটা আছে সুবিধাভোগী জনগোষ্ঠী বলতে মুক্তিযোদ্ধা,
কিংবা আরো যারা আছে তাদের মানে যে অনগ্রসর যেটা বলা হয়, হ্যাঁ অনগ্রসর অনগ্রসর, তাদের এই অবস্থার প্রতিবন্ধী। প্রেক্ষিতে যে আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে যে প্রভাবটা হবে সেটা সেটা মানে পরিসংখ্যানের ভিত্তিতে আপনার সেটাকে প্রয়োজনীয় সংস্কার করা, ব্যবস্থা নেওয়া। যেমন ধরেন মুক্তিযোদ্ধাদের 30% আছে, বাস্তবে আছে 8.7, 8-9%, যেটাই ধরি আমরা। তো আপনি 30% রাখবেন কেন? আপনি তো 8-9%-এর উপরে উঠতেই পারেন নাই। যাই হোক, এটা আমি ভূমিকাটা দিলাম এই কারণে আপনাদের বোঝার জন্য, দর্শকদের বোঝার জন্য, যে আমি আজকে মনে করি যে আমরা শহীদ ভাই এখানে মুক্তিযুদ্ধ করেছেন। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি নিজেকে মনে করি যে আমি যখন মুক্তিযুদ্ধ হয় আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম, এবং আমার পুরো পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। আমি 10ম শ্রেণীর ছাত্র হিসাবে সেদিন আমি মুক্তিযুদ্ধের যে সহায়তা করেছিলাম সেটা বলতে গেলে আরেক পর্ব লাগবে। সুতরাং আমি সম্মুখ সমরে অংশগ্রহণ না করলেও আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। প্রথম থেকে আমি রাজনীতি করে আসছি, সেই ভাসানী নেপ থেকে, তারপরে ছাত্রদল, তারপরে জাতীয় পার্টির রাজনীতি, সবসময় মুক্তিযুদ্ধ। কারণ 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আমরা দেশটাকে এনেছিলাম। আমরা বলতাম মুক্তিযোদ্ধারা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ। এই বাংলাদেশ না হলে শেখ শহীদুল হক ভাই আজকে ক্যাবিনেট মিনিস্টার হতে পারতো না। আমি ছোট কারো একজন মন্ত্রী ছিলাম, মন্ত্রী হতে পারতাম না। আমাদের সালাম সাহেব ডিপ্টি মেয়র ছিলেন, হতে পারতেন না। আমাদের মিল্লাত ভাই এমপি ছিলেন কিংবা এমপি হবেন, এটা হতে পারতাম না। এই বাংলাদেশটা আমাদের অর্জন। আজকে যে ঘটনাটা ঘটলো, আমি ভূমিকাটা দিলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে যে এই এই কোটা আন্দোলন তো একটা যৌক্তিক সংস্কারের কথা তারা বলেছে, এবং এই সরকারের আমলেই এই তাদের কমিটির দেওয়া সুপারিশের মধ্যেই ছিল এটা করার কারণে। এইবার যখন হলো, এই হওয়ার পর আমরা কি দেখলাম যে তাদের আন্দোলনটাকে বারবার সরকারের কিছু মন্ত্রী মহোদয় আছেন, আমি জানি না তাদের প্রজ্ঞা কিংবা দূরদৃষ্টিতার অভাব ছিল কিনা, এটা আমি জানি না। আমার মনে যদি থেকে থাকে তাহলে হয়তো আর কোনো কারণ নাই। ওনারা বলছেন যে এখানে বিএনপি জামাত ঢুকে গেছে। ঠিক আছে, বিএনপি জামাত ঢুকলে তুমি সুযোগটা কেন দাও? কেন সুযোগ দিতে হবে? আর কি আমাদের ওবায়দুল কাদের সাহেব, আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমাদের শেখ শহীদ ভাইয়ের তো জুনিয়র, উনি তো জানেন। একই সময় সালাম ভাই জানেন, আমরা ডাকসুতে উনি ইলেকশন করেছিলেন ভিপি, ছাত্রদল থেকে আমি ভিপি ইলেকশন করেছিলাম। কিন্তু সালাম ভাই জানেন, আপনারা জানেন। তো সুতরাং উনি যদিও আমার চেয়ে বয়সে সিনিয়র, বাট আমরা একই সময় ছাত্র রাজনীতি করেছি। উনি ছাত্রলীগ করতেন, আমি ছাত্রদল করতাম, সালাম ভাই জাসদ করতেন। যাই হোক, আমি এটা বুঝানোর জন্য বলতে চাচ্ছি যে ওনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি কি বলতেছেন, এই আন্দোলনের পিছনে তারেক জিয়া লন্ডন থেকে করতেছে, আমি কিন্তু বিএনপি করি না। আচ্ছা, কেন বাবা তারেক জিয়াকে এনে তাকে পপুলার করা? এখন তো এই যে আন্দোলনটা রূপ নিল, এটা আপনি রেখেছেন যে আন্দোলন থেকে রণক্ষেত্র যে রূপ নিল, এটা কি তাহলে আননেসারি একজন যে তারেক জিয়া বিতর্কিত একটা ব্যক্তি আমি মনে করি, সরি সালাম ভাই অন্যভাবে নিয়েন না, তাকে আজকে হিরো বানানোর এই দায়িত্ব আমি মনে করি আজকে ওবায়দুল কাদের সাহেবকে নিতে হবে। এক। দ্বিতীয়, উনি বলছেন যে এই আন্দোলনকারীদেরকে বুঝছে, এটার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। কেন এই ছাত্রলীগের ঐতিহ্য নাই? ছাত্রলীগকে কেন আর এনএসএম-এর মতো ভূমিকা রাখতে হবে? কেন ছাত্রলীগকে যে আজকে এই যে অবস্থাটা করা হয়েছে, আজকে আমার দুঃখ লাগে যে এই প্রজন্মে এখানে বলা হয়েছে রাজাকার কথাটা কি হলো? তারা প্রথমে বলেছিল চেয়েছিলাম অধিকার, কি জানি পেলাম চেয়েছিলাম অধিকার, মেধার অধিকার বা এরকম কিছু, পেলাম রাজাকার, এরকম কি একটা কথা বলেছিল। তারপরে বলছে আমি কে তুই কে, রাজাকার, অর্থাৎ এটা ধারাবাহিক ভাবে আসছে, বলেছে যে সুরাচার, মানে বিভিন্ন ধরনের স্লোগান আর কি। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, আমার কথাটা হলো কি, জিনিসটাকে তো ওই যেটা বললাম প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত ছিল। যে জিনিসটা এই দেশে নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের কন্ট্রোল করতে পেরেছিল, তাদের কথা অনুযায়ী কিন্তু সেদিন সরকার তাদেরকে সেইভাবে তাদের দাবি মানতে বাধ্য হয়েছিল। এই কোটা আন্দোলনের সময় মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার সেই সময় দাবি মেনে নিয়েছিল। আজকে কেন আচরণ? তাইলে কি আমরা কি মনে করতে পারি যে আমাদেরকে স্বৈরাচার বলতো? আমরা তো ওই শেখ শহীদ ভাই এখানে আছেন, এরশাদ সাহেবকে নিয়ে যখন আমরা এসেছিলাম সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের পথে, আমরা যে সংস্কার করেছিলাম, মিটমিট হাসতেছেন আমাদের মিল্লাত ভাই, আজকে আপনি উত্তর দিবেন আমাদেরকে স্বৈরাচার বলেন। আজকে আমরা কোন আচারে আছি? যদিও আপনাদের কাছে স্বৈরাচার বলে সমগ্র ছাত্র সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে স্বৈরাচার বলতেছে। যাই হোক, এটা আশা করি না, কারণ আওয়ামী লীগের মতো একটা সংগঠন যায় না, যেটা বারবার আমার কাছে মনে হয়। কারণ
আজকে যেটা বলা হয়েছে, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আপনি খুব সুন্দর কথা বলেছেন, যে আমি শেষ করতে চাই এই বলে যে যেটা মিলাদ ভাই বললেন যে হাইকোর্ট যদি ভুল করে থাকে আমরা দেখবো প্রধানমন্ত্রী বিচারপতি যেটা বলছে, এবং এই উস্কানি যেটা ছিল, এই উস্কানিটা দেওয়ার সুযোগ দেওয়া হলো কেন? ওরা তো প্রথম 1, 2, 3, 4 দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং হাসি মুখে ব্যারিকেড সরিয়ে পুলিশ সহযোগিতা করেছে, পুলিশ তাদের পাশে ছিল, এবং সরকার, কোর্ট, ছাত্ররা সবাই বলতেছে, ইভেন কি ছাত্রলীগ বলেছে আমরা যৌক্তিক সংস্কার চাই। তাহলে আজকে এই অবস্থায় যে আনলো বিএনপি আর জামাতের কথা বলে যে তাদের দোষারোপ দিয়ে, তাহলে আপনারাই তো একটাই পাইছেন। এখন ওই যে শহীদ ভাই একটা কথা, উনি তো সবগুলি খুব সুন্দর কথা বলছেন, একটা কথা আমার মনে কিন্তু খুবই লেগেছে, যে উনি বলছেন 71-এর মুক্তিযোদ্ধা আর রাজাকার যারা ছিল এটা দ্বিতীয়বার আর কেউ হবে না, আমরা এদেরকে ভাইবটা দিয়ে দিলাম, এরা রাজাকারের নাতিপুতি। ওয়াই? কেন? আজকে এরাই মুক্তিযোদ্ধার সন্তান, এদের বাবা মা আমরা জানি, আমি অনেককে চিনি, আজকে তারা আমরার সন্তান, আমাদের সেনাবাহিনীর সন্তান, ব্যবসায়ীর সন্তান, এই প্রজন্মের যারা সন্তান না, আমি মনে হয় শহীদ ভাইয়ের নাতিপুতিরা আছেন, আমার কিংবা সালাম ভাইয়ের নাতিপুতিদের সমবয়স্ক আছেন, মিলাদ ভাই হয়তো আমাদের অনেকটা অনুজ, তার নাতিপুতি আছে কিনা জানি না। তা আমাদের কথা হলো কি, জিনিসটা তো এটা তো হওয়া উচিত ছিল না, এটা কাম্য ছিল না। আমি শেষ করতে চাই বলে আমি শেষ করতে, যেহেতু শহীদ ভাই বলবেন শেষে, আমি বলতে চাই এই সমস্যা হয়েছে দেশটা আমাদের, আমরা মুক্তিযুদ্ধ চেতনা লালন করি, আমরা আজকে দেখেন দেশটা তো রাজনৈতিক সংস্কৃতিটা কোথায় গেছে, আমরা একটা জায়গায় একমত হইতে পারি না, যেটা মিলাদ ভাইয়ের আগে অনেকে বলেছিলেন, আমরা দেশটা তো বঙ্গবন্ধুর আহ্বানে দেশটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এটাও ঠিক, এই যে বিভাজনটা আওয়ামী লীগ বিএনপির, আজকে যদি এটা হইতো যে আমরা যদি কথাটা এইভাবে বলতাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর আহ্বানেই হয়েছে, এবং জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, উনি অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটা তো আমি নিজ কানে শুনেছি, এখানে যারা আছে তারা শুনেছেন, মিলাদ ভাই শুনেছেন কিনা জানি না, কারণ উনি বয়স তো আরো কম ছিল, এই কথা তো রেডিও বেতারে তো এসেছে, আমি রেফারেন্সটা টানলাম এই কারণে, আজকে এটা সমাধান হওয়া দরকার, এটা যাতে পলিটিসাইজ না হয়, সমাধানটা কিভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, যেটা আমি আমার এটা করতে চাচ্ছি, সেটা হলো যে এই 27 দিন পর্যন্ত এদেরকে অস্থিরতায় না রেখে, এই আমরা জাতি অস্বস্তিতে না থেকে, উদ্বেগ উৎকণ্ঠায় না থেকে, মাননীয় আদালত, মাননীয় প্রধান বিচারপতি সোমোটো হয়ে অথবা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জিনিসটাকে এগিয়ে এনে এই বিষয়টা যদি সমাধান করা যায়, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেটা বললেন, মিল্লাত ভাই বললেন যে দুঃখ প্রকাশ করেছেন, 1 নম্বর 2 নম্বর বিচার করা হবে যারা দায়ী, এবং আহত নেতৃত্বের সহযোগিতার কথা বলেছেন, এবং ভালো কিছু আশা করছেন কোর্ট থেকে, খুবই পজিটিভ সাইড, এটাকে প্রশংসা করতে হয়। কিন্তু এই জায়গাটা যদি, এটা আমার মত, ওই জায়গাটা যদি এইভাবে বলতেন যে আমি প্রয়োজনে আমি যখন কোর্ট থেকেই হবে, আমি প্রয়োজনে আমিও বসবো, এটা হলো, উনি তো মা, উনি তো প্রধানমন্ত্রী, উনি তো ইনস্টিটিউশন বলেছেন, ওনার এই যে পরিবার হারানোর ব্যথা ওনারও আছে। না বলতেছি উনি জানেন ওনার পরিবার হারানোর ব্যথা, উনি যদি এই কথাটা বলতেন অর্ধেক ঠান্ডা হয়ে যেত, যে আমি প্রয়োজনে বসবো, আমি কোর্টের আগে এটা কিছু করতে পারি না, এবং আমি মনে করি কোর্টকে উনি বলতে পারেন অ্যাটর্নি জেনারেলকে যে এটা যেন আগে নিয়ে আসা হয়। আচ্ছা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি আর ওই যে উস্কানি খোঁজার দরকার নাই, ষড়যন্ত্র খোঁজার দরকার নাই, সমাধানের জন্য আজকে এই জিনিসটা হওয়া দরকার। এইখানে প্রত্যেকটা আমরা যারা অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দল আছেন, 14 দল আছেন, সব দল একটা ঐক্যমতে, বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে কি, আমরা কোনো ইস্যুতে এখন পর্যন্ত ঐক্যমত হতে পারি না, খুব দুঃখজনক কথা। যাই হোক, আমি শেষ করতে চাই এই বলে যে আমার মনে হয় যে এই জিনিসটাকে যদি শুনানিটা এগিয়ে নিয়ে এসে যদি এটা কি করা যায়, তাহলে এটা ভালো হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ তারা যে ছাত্ররা আজকে দেখবে তারা হল ছাড়বে না, কারণ আপনি জোর করে পিটে র্যাব পুলিশ দিয়ে, আপনি বর্ডার গার্ড দিয়ে আপনি বাড়ি করে দিলেন, তো পরে যে রাস্তাঘাট যে আবার এরা অশান্তি করবে, এটাকে তো সমাধান দরকার। সুতরাং আমি শেষে এইটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা ভাষণ দিয়েছেন আমি তাকে স্বাগত জানাতে চাই, উনি সুন্দর বলেছেন, কিন্তু এটা নির্বাহী এই জিনিসটা অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে যদি এটা এগিয়ে নিয়ে এসে 20 দিন ওয়েট না করে, 20-22 দিন ওয়েট না করে আগে যদি করা যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা সমাধান করবে। না হলে ওই যে জামাত ভূত, বিএনপি ভূত আর শিবির ভূতের কথা না বললে, মিলাদ ভাইয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে
দয়া করে জিনিসটাকে আবার বিবেচনায় নেওয়া, এদেরকে কোমলমতি ছাত্রদেরকে যাতে কেউ ব্যবহার না করতে পারে, কেউ যাতে পলিটিসাইজ না করতে পারে, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার না করতে পারে, আপনারা সেই ব্যবস্থাটা দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ। শেখ একটা শহীদুল ইসলাম। একটা কথা শুধু বলতে চাই, সেটি হচ্ছে উনি যে বললেন অ্যাটর্নি জেনারেল কথা, খুবই যৌক্তিক কথা। এবং গতকালকে অ্যাটর্নি জেনারেল কিন্তু লিভ টু অ্যাপিল করেছেন ওই সিদ্ধান্তের বিপরীতে এবং আমি দ্রুত একটু ক্লিয়ার এটা করি, শুনানি চেয়েছেন। অ্যাপিল করেছেন ঠিক আছে, কিন্তু এটাকে আগিয়ে নিয়ে আসার কথাটা বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদালত দ্রুততম সময়, দ্রুততম সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে। এটা বললে ধন্যবাদ। তারপর জিনিসটা হবে। এখন এই 7ই আগস্ট পর্যন্ত ওয়েট করার, কিন্তু যদি করেন তাহলে আরো জানমালের ক্ষতি হবে, আরো আমরা অনেক আন্দোলন তো ঠান্ডা হবে কিনা সেটাই তো সন্দেহ আছে। শেখ শহীদুল হক ইসলাম, আপনি কি আছেন আমাদের সাথে? আমি ঠিক দেখতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, কোনো কারণে আমার মনে হয় ওনার ডিসকানেক্ট হয়ে আছে। আমি আব্দুল সালাম আপনার কাছে যেটা জানতে চাই যে আসলে আমাদের এই যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনাদের সাথে আরো মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আবার অনেকেই শহীদ হয়েছে তখন। তো তারা কি আশা করেছিল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একদম প্রশ্ন তুলবে এবং সেই মুক্তিযোদ্ধাদের প্রশ্ন তোলার কারণে আবার অপোজিটে সবাই রাজাকার হয়ে যাবে? এরকম কি আপনারা বা আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনারা কি ভেবেছেন? আপনাদের মনেও বা কতটা স্বস্তি পাচ্ছে এই মুহূর্তে যে এত এই ধরনের একটি ঘটনা ঘটে গেল কোটা নিয়ে? আপনার কাছে শুনতে চাই। না, এটা তো আমি নিজে থেকেই বললাম, এবং আমি কয়েকদিন ধরে যে নিজে থেকে আসলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, যে আসলে যে মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ বোধহয় করছি এর জন্যই। আমরা তো যুদ্ধ করছি কারণে সেই আসল জায়গাটাই তো আজকে আওয়ামী লীগ নাই, তাই না? মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার আজকে কোনোটাই তো নাই। তা আজকে এই কারণে শুধু যে কোনো একটা কিছু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাকে ব্যবহার করা, এটা তো উচিত না, এটা উচিত না। এর জন্য যেটা আমি বলবো যে আজকে আওয়ামী লীগের দশাটা এমন হয়েছে যে এখন যদি বলেন যে দায়ী ব্যক্তিদেরকে এটার জন্য সাজা দেওয়া হবে, দায়ী তো সরকার। সরকারের ভুল পদক্ষেপের কারণে আজকে কয়েকটা জীবন চলে গেল। সালাম ভাই, ওনাদের সেক্রেটারি জেনারেল নিজেই বলে ছাত্রলীগই যথেষ্ট এটাকে করার জন্য। তাহলে এই দায় কি দিবে? এই 5 জন যে মারা গেল, আমি বলতেছি যে দায়ী তো তাহলে আজকে মনে করে সরকারি দল আওয়ামী লীগ, তার সাথে অঙ্গ সংগঠন গুলো, তাহলে দায় আপনি অন্য জায়গায় খুঁজতে যান কেন? দায় তো এখানে পরিষ্কার যে আজকে তারা ক্ষমতায় আছে। আজকের এই সমস্যাটা, যেটা বলে কোনো সমস্যাই ছিল না, এটা মীমাংসিত বিষয়, এটাকে আবার তারা সমস্যায় নিয়ে আসছেন এবং জটিলতা সৃষ্টি করছেন, এবং এটা বিএনপিকে ইনভলভ করে বিএনপির কাঁধে চাপায় দেওয়ার চেষ্টা করে আজকে এমন সারা দেশে একটা অরাজকতা লাগাই দিছে, সারা দেশে। আর সবকিছু খুঁজেন খালি বিএনপিকে। আরে বিএনপি কে ধ্বংস করতে চেয়ে এই পর্যন্ত তো পারে নাই, কেউ কাউরে ধ্বংস করতে পারে না, কিন্তু বিএনপি কে শেষ করতে চেয়ে আজকে আওয়ামী লীগ কোথায় এসে দাঁড়াইছেন, এই জিনিসটা তো আজকে চিন্তা করা দরকার। যে আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে যে স্লোগানটা দিচ্ছে, আজকে বললে তো আর হবে না যে এরা সবে রাজাকার, কারণ তাই না? আজকে এরা তো এই দেশেরই সন্তান। আজকে এটা বলতে যে আজকে কোথায় যায় দাঁড়াইছে, অর্থাৎ এর মুখোমুখি দাঁড়ায় গেছে আজকে আওয়ামী লীগ। আজকে তো বিএনপির মুখোমুখি না, আজকে সাধারণ ছাত্র ছাত্রীদের মুখোমুখি দাঁড়াইছে আওয়ামী লীগ। এটাই তো হয়েছে আজকে সারা দেশে, তো তাই। এটাই তো এই অবস্থাটা কে আপনি নিচ্ছে? বলছেন যে আপনারা বলছেন যে এই যে গোলাম সারা মিলন ভাই বললেন যে ওবায়দুল কাদের এক ধরনের উস্কানি ছিল, কিন্তু ওনারা তো বলছে যে ওবায়দুল কাদের সাহেব তো বলছেন যে আপনাদের এক ধরনের উস্কানি ছিল পেছনে, এবং আপনাদের শিল্পীর আমাদের উস্কানিটা যদি থাকে তাহলে তো সেটাকে ধরা যাবে, কিন্তু আমরা তো বারবার বলতেছি যে আমরা এটাতে নাই, আমরা এটাতে বলছি যে সমাধান করে ফেলেন 2 দিনের মধ্যে। আমরা উস্কানি দিলাম কোথায়? আজকে সারা দেশে এই যে সাধারণ ছাত্রছাত্রীরা করছে, এরা সব বিএনপি হয়ে গেছে, এরা সব বিএনপি। এই জন্য কথাটা হলো যে সমস্যাটা তো যদি সমাধান করতে পারতেন, তারা ভাবছিল এটা যে এই সুযোগে, ওই যে বললাম না আমি, যে রাষ্ট্রের আরো অনেক সমস্যা আছে, সেগুলোকে ডাইভার্ট করতে যেয়ে
আজকে এই সমস্যার মধ্যেই সরকার ধরা খেয়ে গেছে। কথা আছে না, যখন যে ধরা খাবে তো যে কোনো ইস্যুতে ধরা খেয়ে যায়। তখন এই অবস্থাটাই হয়েছে যে আমি শত জায়গায় চুরি করি কিন্তু একটা জায়গায় এসে ধরা খেয়ে যায়। আজকে সরকার অবস্থা হয়েছে এমন, তাই কাজে এগুলো এখন মানুষ বিশ্বাস করে না। আজকে বিএনপির নামে আপনি ওই সমস্ত অপবাদ দেন বা যাই দেন, কিন্তু সমস্যা তো আপনি সমাধান করতে পারেন নাই। আপনি তো সরকারে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তো আপনি জোর করে নিয়ে বসে আছেন, কিন্তু জোর করে নিয়ে বসে থাকলেও রাষ্ট্রের যে সমস্যা আছে সেই সমস্যা তো আপনি আরো ঘোরপাক বাড়াইছেন, আপনি তো সমাধানের দিকে নিয়ে যান নাই। সেই সমস্যার কথা সমাধানের তো দিকে না আপনারাই যায় গুজব আজকে এটাকে আপনারাই কিভাবে গুজব বাড়ানো তুলছেন। আপনারাই গুজব তুলছেন যে চীন থেকে বুঝলাম খালি না। হাতে ফেরত এসে চীন থেকে খালি হাতে ফেরত এসেছে, চীন থেকে খালি হাতে ফেরত এসেছে, তারপরে ভারতের সাথে গোপন চুক্তি করে এসেছে। এগুলো তো আপনারাই মানে বিএনপি ছড়াচ্ছে। আসলে তো ওনার হ্যাঁ, মানে এগুলো সব তো বলবো। সরকারি ব্যর্থ এগুলো হয়েছে। এগুলো না, এগুলো যাতে না বলা যায় সেটার জন্যই তো এই ছাত্রদের সমস্যাটা আগলাইছেন। কারণ এটা তো সত্যি কথা, এটা কি কোনো এই সমস্যা যে আমাদের আজকে চীন গেল, চীনে থেকে কি পাইলো, আজকে ভারতের সাথে কি কি চুক্তি করলো, আজকে এই সমস্ত বিষয় তো আলোচনা হওয়া দরকার, তাই না? আজকে দেশের দ্রব্যমূল্যের আজকের অবস্থাটা কি, আজকে গরিব মানুষের কি অবস্থা, আজকে মধ্যবিত্তদের কি অবস্থা, আজকে যে মিলন সাহেব এখানে উনি এখন ব্যবসা করেন, আজকে ব্যবসায়ীদের কি অবস্থা, সারা দেশের কি অবস্থা, আজকে ডলারের দাম দিনের দিন বাড়তেছে, আমরা কোথায় আজকে যাচ্ছি, তাই না? আজকে এই সমস্ত সমস্যাগুলো যাতে আলোচনা না হয়, এটা দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে দেশ, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে ধ্বংস করে দিচ্ছেন। এগুলো যাতে আলোচনা না হয় এটার জন্য তো এই বিষয়টা সামনে নিয়ে আসছিলেন, কিন্তু এই বিষয়টাই এখন ওনারা ধরা খেয়ে গেছেন আর নিজেরা ধরা খাইছেন। এখন সেই জায়গায় বিএনপি বিএনপি করে তো লাভ নাই, তারেক তারেক করে তো লাভ নাই, তাই না? করে করে লাভ হবে এটাতে? বললে তো লাভ নাই, পাবলিক তো বুঝে। আর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো এত অসচেতন না যেখানে কেউ তা করে কিছু বইলা দিল আর সেটা করে ফেললাম। বললাম না যে ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বেই তো সেই সময় আমরা সারা বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, যুদ্ধও করছি। কাজে এটা এত ছোট ছোট করে দেখার তো কোনো কারণ নাই। আজকে যারা বিভিন্ন সচিব আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, বিভিন্ন প্রশাসনে আছেন, তারা তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিল, এক সময় ছাত্রই ছিল। এখন এর জন্যই এগুলোকে বলবো যে আজকে দেশের এই যে এটাকে আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে অতি দ্রুত এটাকে সমাধানের জন্য চেষ্টা করেন। ওই দোষ খুঁজেন না, বিএনপি কে খুঁজেন না, বিএনপি কে খুঁজে লাভ নাই, নিজেরা পারেন নাই, নিজেরা অস্বীকার করেন। আর এটা দায় তো সরকারকে নিতেই হবে। এই যে এতগুলো মানুষ মারা গেছে অন্য জায়গায়, এটা দায় নিতে হবে। অন্য যে কোনো দেশ হয়তো তাহলে দেখতেন যে কি অবস্থা হইতো, তাই না? আজকে আপনি বিএনপি অফিসে যে খুঁজেন যে বিএনপি অফিসে লাঠি পাওয়া গেল কিনা, পাওয়া গেল কিনা, এগুলো দিয়ে বিএনপির দায় দায় চাপানো দেয়। যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে ঘটনা ঘটতেছে, স্কুল কলেজের ছেলে মেয়েরা আজকে বের হয়ে আসতেছে। আজকে সারাটা দেশ কি করছেন আপনি, প্রবলেম সলভ করতে না পারে আপনি ইউনিভার্সিটি সব বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ পড়াশোনাই দরকার নেই। আর কয়দিন পরে এমন অবস্থা হবে যে বলে পড়াশোনাই দরকার নাই, বন্ধ করে দেন। কারণ ছাত্ররা এদের সবচেয়ে বেশি গোলমাল করে। কারণ ছাত্রদেরকে ঠিক করার জন্য ছাত্রলীগ রাখছিলেন, আর ওই ছাত্রলীগ দিয়েও পারতেছেন না। কারণ এখন দেখা যেতেছে আজকে এর আগে বুয়েটে স্লোগান আসছিল ওই ছাত্র রাজনীতি মুক্ত, ছাত্রলীগ মুক্ত বিশ্ববিদ্যালয় চাই। এখন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে স্লোগান আসতেছে। এটা তো শুনলেও আমাদের কাছে খারাপ লাগে। আমরা যারা ছাত্র রাজনীতি করে আসছি, আমরা যারা দেশের জন্য যুদ্ধ করছি, যে আজকে হেট করতেছে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মনে করে যে আজকে রাজনীতিটাই হলো সবচেয়ে খারাপ জিনিস। আচ্ছা, রাজনীতিটাকে এমন জায়গায় আজকে এই সরকার নিয়ে উপস্থাপন করছে, রাজনীতিবিদদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে রাজনীতিবিদ আর কেউ হইতে চাবে না, রাজনীতি করতে চাবে না। দেশের মানে শিক্ষিত ছেলে মেয়েরা যারা ভালো ছেলে মেয়ে তারা রাজনীতিতে আসতে চাবে না, না রাজনীতিতে হিট করতে হবে। এখন বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যদি আসে এই স্লোগান যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে, তাহলে তো মরে যাওয়া উচিত, তাই না? এটা আর থাকেটা কি?
যে রাজনীতির কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বাধীনতার রাজনীতি মুক্ত পতাকা তুললাম, সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হলো, আর আজকে সেখানে স্লোগান উঠতেছে যে রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় চাই। অর্থাৎ আজকে এই আওয়ামী লীগ রাজনীতিটাকে আজকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। এই জন্যই রাজনীতিটাকে মুক্ত করেন, রাজনীতিটাকে মুক্ত করেন। আর ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, জনগণের উপর নির্ভর করতে হবে। জনগণের উপর নির্ভর না করে এই জনবিচ্ছিন্ন হয়ে কখনো সরকার পরিচালনা করা যায় না। আপনি করতে পারবেন, দোষ দিতে পারবেন, কিন্তু দোষ দিয়ে তো নিজে তো টিকতে পারতেছেন না, নিজে তো ভালো থাকতে পারতেছেন না। বিএনপির উপরে দোষ চাপাইতেছেন, কি দোষ চাপাই কি হইতেছে? প্রবলেম সলভ করতে পারছেন? সলভ তো করতে পারেন নাই। তাই কাজেই সেদিকে না যে অপরের দিকে আঙ্গুল না দিয়ে নিজের দিকে নিজে দেখা দরকার, যে আমি কি ভুলটা করলাম। কেন আজকে তো বললাম একটাই কথা, এই সমস্যা তো ওইখানে যে পুরা এই বাইচা গেল, এই হয়ে লাগে গেল, যে ওরা চাইছে সংশোধন, আপনি চাইছেন সেটা বাতিল করে দিলেন। এবং আজকে ওইটার থেকে আর বের হয়ে আসতে পারতেছেন না, যে এখন মুক্তিযোদ্ধাকে দিতে হবে, এটার জন্য আবার এখন কোর্টের মাধ্যমে নিয়ে আসি। কেন? এখনো জটিল না করে এখন আলোচনা করে ইমিডিয়েটলি বলেন যে হ্যাঁ আমরা এটাকে সলভ করতেছি বললে হবে না, সলভ করে দিলাম 2 দিনের মধ্যে, তাহলে দেখবো যে সবকিছু ঠিক হবে, নাহলে ঠিক হবে না। কিন্তু আমরা জানি যে আজকের রাজনীতিটাকে শেষ করার জন্য, রাজনৈতিক প্রক্রিয়াটাকে শেষ করার জন্য আজকে যারা খেলতেছে এখানে, তারা তো সেটা হইতে দিবে না। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরেও এই রাজনীতিটাকে এই পর্যায়ে নিয়ে গেছিল, যে কারণে রাজনীতির নামে অপরাজনীতি শুরু হয়েছিল, আজকে আবার সেই একই জায়গায় নিয়ে গেছে। কাজে রাজনীতিটা ফিরে আনেন, রাজনৈতিক দলরে রাজনীতির মাঠে থাকতে দেন, এবং রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা অনেক ধন্যবাদ। সহ্য করার মতো সামর্থ্য অর্জন করেন। সমালোচনাটা সহ্য করতে হবে, এবং সেই অনুযায়ী ওই দোষটা পাইলে হবে না। সমালোচনা করতেছে বিএনপির অফিসে তালা দিয়ে দাও, এটা সমাধান হয় না, সমাধান হয় না। এটা মনে আজকে বিএনপি ছাড়া সব সারা দেশের ছাত্র সমাজ আজকে সরকারের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এই হলো বাস্তব অবস্থা। অনেক ধন্যবাদ প্রফেসর হাবিবুর মিল্লাত। সবাই দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে। যদিও বলছেন যে কি আমাকে দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না মনে হয়। যদিও বলছে যে প্রধানমন্ত্রী বিচার হবে, কিন্তু ছাত্রলীগকে কি আসলেই বিচার করতে পারবে কিনা প্রধানমন্ত্রী, যদি দায়ী হয়ে থাকে? তো সে বিষয়ে এবং শুনতে চাই যে বিএনপি বা বিরোধী দলরা বলছে যে সরকারের দুর্বল জায়গাগুলো, বিশেষ করে চীনের যে ব্যর্থতা, চীন সফরে, সে ব্যর্থতা লুকানোর জন্য এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছে। আপনার কাছে দুটো বিষয় একটু সংক্ষেপে শুনতে চাই। প্রথম আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কোনো ব্যাপার নয়। আপনারা এই সরকারের সময় দেখেছেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই ছাত্রলীগের ছেলেদের ফাঁসি পর্যন্ত হয়েছে। দ্বিতীয়টি যুবলীগের সেই সম্রাট, ক্যাসিনো সম্রাট, সে কিন্তু এখনো জেল থেকে মুক্তি পায়নি। তৃতীয়ত স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সভাপতি কাউসার মোল্লা সহ অনেককেই যেভাবে পদ থেকে চলে যেতে হয়েছে, সেগুলো কিন্তু এই সমস্ত কারণে যে এইটা আওয়ামী লীগ কখনোই সহ্য করবে না। সুতরাং এখন যে কথাটি বললেন, যদি সত্যিকার অর্থেই যে দায়ী, সে যেই হোক না কেন, আমরা তো নিজে চোখে দেখিনি, তবে আইন শৃঙ্খলা বাহিনী জানে, সিসি ফুটেজ আছে, সবাই জানে, তাদের অবশ্যই বিচারে আনা হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী আজকেই ঘোষণা দিয়েছেন, সেটা আপনি নিজে কানে শুনেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে যে এইটা বিভিন্ন কারণে বলা হচ্ছে যে উস্কানির কথাটি বারবার বলা হচ্ছে, যেটি হচ্ছে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, সালাম ভাইরা বারবার বলছেন, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে, যে এই আন্দোলনটি বিভিন্ন ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য করার চেষ্টা করা হয়েছিল। তাই যদি করা হয়ে থাকে, এটা যদি তারা বুঝেই থাকেন, তাহলে তারা সেটাকে নৈতিক সমর্থন দিচ্ছেন, প্রকাশ্য সমর্থন দিচ্ছেন, সহযোগিতা করার জন্য আশ্বাস দিচ্ছেন। কেন? তারা কি সরকার যেগুলো মানুষের চোখ থেকে আড়াল করতে চাচ্ছে, তারাও কি সেগুলো চাচ্ছেন? আমার তো তাই মনে হয়। যুক্তির, স্বাভাবিক যুক্তির কথা, যে আন্দোলনটি অন্যের চোখে ধুলা দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, তারাও সেটাকে সমর্থন দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে ফেলছেন। সে যাই হোক,
যে ৭ জন বা ৬ জন মারা গেছেন তাদের পরিবারের জন্য যে বিরাট ক্ষতিটি হয়েছে, সেই ক্ষতিটি আসলে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তবুও অনুষ্ঠান প্রায় শেষের দিকে বুঝতে পারছি। তাদের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। জি। অসংখ্য ধন্যবাদ গোলাম ছাড়া মিলন ভাই। আপনার থেকে সংক্ষেপে শুনতে চাই যে যাদের বলছেন যে প্রধানমন্ত্রী বিচার হবে। কিন্তু আমরা দেখেছি যে অনেকেই উস্কানিমূলক বক্তব্য রেখেছে সেই বিভিন্ন দল থেকেই। তো তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা বা সেটা আসলেও সম্ভব হবে কিনা সরকারের পক্ষ থেকে। সেটা আপনার কাছে শুনতে চাই এবং আমি যদি ভুল না করে থাকি আমার কাছে এখনো সামনে আছে যে যমুনা টেলিভিশনেও একটা নিউজ দেখেছি। বিভিন্ন পত্রিকায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি-পুতেরা যদি কোটা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে কিনা। এটাকেও আপনি উস্কানিমূলক মনে করেন কিনা? আপনার কাছে শুনতে চাই। জি, সংক্ষেপে। এই জায়গাটা সংক্ষেপে বলবো। আমি প্রথমে বলতে চাই যে আসলে সামনে কারোর প্রশংসা করা তো ঠিক না। এই যে মিল্লাত ভাইয়ের মতো কিছু সত্যিকার ভাবে ভালো লোক কিংবা সালাম ভাইয়ের মতো যারা রাজনীতিবিদ, যারা মেধা মননের বিকাশের মাধ্যমে রাজনীতি করতে চান, আমরা তো সেটা চাই, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসুক। আমি প্রথমেই যেহেতু সময় সংক্ষেপ, দেখেন আওয়ামী লীগের ঐতিহ্যের সাথে ছাত্রলীগের ঐতিহ্যের সাথে বর্তমান যায় না, এটা আমি বলে গেছি, কথা বারবার রিপিট করে লাভ নেই। তো আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটাকে আমি এটা দুইভাবে দেখি। কারণ আমি একটি নির্মোহ অবস্থান থেকে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা প্রশ্ন রেখে বলেছিলেন, এটাকেই মিস ইন্টারপ্রেট হয়ে হয়তো যেভাবে আসতেছে, এটা আমি কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে যারা বলছে তুই কে আমি কে রাজাকার, যে যারাই ইন্ধন দেয় নিজের ইয়ে থেকে বলুক, এটাকে আমি সমর্থন করি না। এই কারণে আমার ভিতর মুক্তিযুদ্ধের চেতনা আছে। আমাদের জায়গায় আবেগের জায়গায় এই জায়গায় আমরা আহত হই যখন এই স্লোগানটা দেয়। যদিও তারা এই স্লোগানটা ওই ভাইবি দিয়েছে যে তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে একটি কথা বলি, এই সরকার দেখেন, কালকে আমি এসএটিভি টক শোতে ছিলাম, আমি সেদিন রিয়াজুল কাউসার সাহেব, মিলাদ ভাই চিনেন, তিনি ছিলেন, তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে এই 17 বছর ধরে আপনারা ক্ষমতায়, এখন যারা রাজাকার বলতে চাচ্ছেন, রাজাকার এই 17 বছরে আপনারা কেন এদেরকে মোটিভেট করতে পারলেন? এই ব্যর্থতাটা কার? আরেকটা কথা বলি, এই সরকার যে এই পিএসসির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস থেকে আরম্ভ করে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা তো অস্বীকার করার উপায় নেই। সুতরাং এই দায় দায়িত্ব সরকারকেই স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে ভবিষ্যতে করতে হবে। আর 71 সনে সালাম ভাই আছেন, আমাদের এখানে এখন মিল্লাত ভাই আছেন, রাজাকার কত পার্সেন্ট ছিল? তখন 7.5 কোটি লোক ছিল, 8%। আপনার সেই পার্সেন্টের হিসাবে কি এখন যারা আছে এদের সবাইকে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন কথা ঘুরে বলতেছেন। তখন যে ভাবতে দেওয়া ছিল যে রাজাকারের রাজাকার, ওই যে শহীদ ভাই কিন্তু একটা কথা বলে গেছেন, 71-এর মুক্তিযোদ্ধা যারা তারা এবং রাজাকার যারা আছে তারা, এখন আর কোন রাজাকার নতুন করে হইতে পারে না। আর রাজাকারের ব্যাপারে বলতে গেলে আরেকটা কথা বলবি, মুক্তিযোদ্ধা তো নতুন করে তো মুক্তিযোদ্ধা হচ্ছে, যে যুদ্ধ করে না নতুন করে মুক্তিযোদ্ধা রাজাকার হওয়া হবে না। আমি বলতে দেন, রাজাকার এখানে দেখেন, মিল্লাত ভাই আছেন, উনি তো একটু সজ্জন ব্যক্তি। প্রথমে আমি এখানে বলি যে, আচ্ছা এটা বলে নেই যে রাজাকারের ব্যাপারে, রাজাকারের উপাধি কাজী জাফরুল্লাহ সাহেবকে আওয়ামী লীগ, মিল্লাত ভাই মনে কষ্ট নিয়েন না, আমি যা ইতিহাস সেটা বলতে চাই, আপনারা তাকে রাজাকার বলছেন। সে একজন মুক্তিযোদ্ধা। কাদের সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনারা রাজাকার বলছেন। আপনি জিয়াউর রহমান সম্পর্কে যতই থাকুক, জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধু দিয়েছেন তাকে সেক্টর কমান্ডার, বীরুত্তম উপাধি, তাকে আপনারা রাজাকার বলছেন। আমি তার শাসনামল নিয়ে আলোচনা সমালোচনা, খুনের দায়, আমি ওই বিতর্কে যাব না। আপনারা এদেরকে রাজাকার বলছেন, তার মানে কি আপনারা কি মুক্তিযুদ্ধের কি আপনাকে যে চেতনা আওয়ামী লীগ? এই জায়গাটাই আজকে একটা জায়গায় আসতে হবে, সহনশীলতার জায়গায় আসতে হবে। আমি যেটা মনে করি, আরেকটা কথা বলতেছি, কালকে কিন্তু এটাও বলতেছি, ছাত্রলীগের কর্মীদেরকেও কিন্তু ফেলে দেওয়া হয়েছে, রক কাটা হয়েছে, এটাও কিন্তু আমরা সমর্থন করি না। এই কারণ সেই শিবিরের প্রেতাত্মা কিন্তু আসুক, কিংবা স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা আসুক, সেই সুযোগটা তো সরকারই করে দিচ্ছে। আজকে সেই জায়গাটা বুঝতে হবে। এই যে ছাত্রলীগের যে ছেলেটা আজকে 5 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিংবা যে ছেলেটা ছাত্রলীগের একজন মারা গেছে, আমি শুনছি সবুজ আলী না কি নাম, যাই হোক, এইটা তো দুঃখজনক, এটাকেও নিন্দা জানাই। আমি শেষে বলতে চাই যে আজকে সকল যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। শিক্ষকদের যে কথা বললাম, একজন শিক্ষক নাজেহাল হোসেন, প্রক্টর বোধহয়,
আজকে একটা কল বলবো, সালাম ভাইয়ের খেলা আছে, শহীদ ভাই নাই। আমরা যখন ক্ষমতায় ছিলাম, মিলাদ ভাই তখন আরো আমাদের অগ্রজ তো আরো ছোট ছিলেন, 86 জনে। মিলাদ ভাইয়ের বয়স কত ছিল জানি না। 90-এর আগে আপনারা দিগম্বর করেছিলেন একজন জাজকে জগন্নাথ হলের সামনে। কিসের লক্ষণ ছিল? সেদিন আমি মনে করি আপনারা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন। এটা ছিল পূর্বাভাস, গণ অভ্যুত্থানের পূর্বাভাস। আজকে এই যে একজন শিক্ষককে যে প্রহার করলো, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা সুস্থ একটা রাজনীতির এটা সেই না। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এই যে একটা নেতিবাচক দিকে যাচ্ছে, এইটাকে যদি আজকে আওয়ামী লীগ যেহেতু ড্রাইভিং সিটে বসা, আওয়ামী লীগ যেহেতু চালকের আসনে আসেনি, দায়িত্বটা তাকে নিতে হবে। এখন সব দোষ ওই তারেক জিয়া আর বিএনপি আর ওদের জামাত এদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে এটার সমাধান হবে না ভাই। তাই আমি পরিশেষে বলবো যে আসেন, আরেকটা কথা বলবো। সালাম ভাই কিন্তু একটা ভালো একটা কথা বলছে, যে কথা আমি সবসময় বলি। বুয়েটে কি ছেলেটার নাম আবরার 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 হত্যাকাণ্ডের পর সেখানে রাজনীতিমুক্ত চাচ্ছে কি বলে আজকে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি মুক্ত করার যে এটা আমরা যারা রাজনীতি করেছি আমাদের আবেগে লাগে। কারণ বাংলাদেশের অর্জনটা ছাত্র রাজনীতির অবদান। আজকে ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৬৯ গণ অভ্যুত্থান বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ। আজকে এই কথাগুলি তো আমরা ভুলবো না। কিন্তু এরা সবাই আজকে আওয়ামী লীগে নাই। কেউ মারা গেছেন, কেউ আওয়ামী লীগ থেকে দূরে আছেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি শেষে বলতে চাই, এই যে রাজনীতি করার রাজনীতিমুক্ত চাচ্ছে, আজকে এই থেকে শিক্ষা দিতে হবে, মেসেজটা নিতে হবে। এই যে আমি এই জায়গায় সালাম ভাইয়ের সাথে একমত, এটা আমাদের খারাপ লাগবে। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা যারা রাজনীতি করতে চাই, ছাত্র রাজনীতি একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ডাকসু ইলেকশন হয় না, স্বৈরাচার বলেন আমাদেরকে। এরশাদ আর জিয়া সবাই তো দুইটা, আমি তো ডাকসু ইলেকশন করেছি 81-তে। সুতরাং এসে ডাকসু ইলেকশন করে মান্না সাহেব, ওবায়দুল কাদের সাহেব ডাকসু ইলেকশন করেছিলেন তখন। আমি তো ফেল করলাম, মান্না সাহেব ভিপি হলেন। আমাদের সেই সময় সালাম ভাই তো তখন, মান্না ভাই তখন তো ছিলেন, জানেন সবই। একটা সুন্দর ইলেকশন হয়েছিল। এর সাথে সময় আমাদের সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম, বিএনপির যে আমান এবং যে হলো খোকন, আমান খোকন, এরা হলো। তো এই স্বৈরাচারের সময় তো ডাকসু ইলেকশন হয়েছে। তো আপনাদের সময় ডাকসু ইলেকশন একটা করছিলেন নুরু, তারপর নুরু মিয়ারে আপনারা যাই হোক ছাত্রলীগ বিদায় করলো, সে আবার দল করলো, যাই হোক, অন্য প্রসঙ্গ। আমার কথা হলো আমরা শেষ করতে চাই এই বলে যে আজকে আজ সুন্দর একটা আলোচনা হয়েছে। মিল্লাত ভাইয়ের মতো এরকম সজ্জন ব্যক্তিদেরকে সাথে করে আনবেন ভাই, যাদের সাথে কথা বলে, যারা বুঝদার, যারা বলতে পারবে, যারা দেখেন আওয়ামী লীগটা একটা বিরাট দল, এইখানে হাইব্রিড দিয়ে ভরে গেছে ভাই। এই কথা তো মিল্লাত ভাই ওপেনলি বলবে না। আসলে এইখান থেকে এই নৌকায় এত বেশি লোক উঠছে, এটা ডুবে ডুবে অবস্থা। এর থেকে আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আওয়ামী লীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন, বারবার মুগ্ধ আসতেছে। এই আওয়ামী লীগের এতই সমালোচনার পরও আমি এটা বলতে চাই, আওয়ামী লীগের এটা ফিরে আসা উচিত। এবং দেশবাসী, বিএনপি একটা দল, অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি যারা করেন, আর আমরা যারা আপনারা এই যে দুইজন এখন সালাম ভাই বিএনপি করেন, ইয়ে করেন, আপনারা তো 90-তে আম করে বিদায় করছেন। তো 90-তে বিদায় করে আপনারা তো কই, আমি তো এই জন্য এখন বলি, তৃতীয় রাজনৈতিক শক্তি, তৃতীয় শক্তিটা কিন্তু তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। অর্থাৎ আমরা জাতীয় পার্টি বলে না, জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা অন্য প্রগতিশীল রাজনৈতিক একটা কাজ, দ্বিদলীয় রাজনীতি ওই আমেরিকার মতো ইয়ের মতো এই দেশে খাচ্ছে না। আমি কিন্তু দুই দলকে শ্রদ্ধা রেখে বলতেছি, আওয়ামী লীগ বিএনপির পক্ষে আপনাদের কিন্তু অনেকই আজকে বাম রাজনীতি বলেন, প্রগতিশীল রাজনীতি বলেন, সবাই মিলে একটা তৃতীয় রাজনীতি, ব্যালেন্সিং শক্তি দরকার। এই দুই দলের ঝগড়া আপা বিটানো যাবে না। আমি সেই জন্য একটা কথা বলি কি জানেন, শেষ কথা আমার এটা, এই দুই দলে আগে বলতাম আপনারা ঐক্যমতে আসেন জাতীয় ইস্যুতে, বা ঐক্যমত হবে না, এদের মধ্যে একটা সমঝোতা দরকার তাদের। হ্যাঁ, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা এই হবে যে বিরোধী দল থাকবে তাকে এতটুকু স্পেস দেওয়া হবে, কিংবা কোটা ইস্যু হোক, শিক্ষানীতি ইস্যু হোক, যে ইস্যুতে হোক, অর্থনীতির ইস্যু হোক, একটা সমঝোতায় আমরা থাকতে চাই। দেশটা তো স্বাধীন করছি ভাই, 30 লক্ষ শহীদের রক্তের মানে একটা আমাদের রয়ে গেছে। আমি শেষে বলবো, আসেন দেশটা একটা মানে লাস্ট বাট নট লিস্ট, দেশটা আমাদের, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন, স্মার্ট বাংলাদেশ করতে চাই, আমরা মেধার বিকাশ চাই, আমরা মেধা মননের বিকাশ চাই। গতকাল উনি মেধার কথা নিজে বলছেন, আমার কাছে ভালো লাগছে যে এই কথাগুলি যদি উনি স্টেটসম্যান লাইক এই কথাগুলি প্রথম থেকে বলতো, কিন্তু হঠাৎ করে ওনাকে চারপাশে যারা আছে আমার মনে হয়
মানে এটা আমার ধারণা, ব্যক্তিগত আই মে বি রং, হি ইজ নট প্রপারলি গাইডেড। কারণ উনি একটা প্রতিষ্ঠান, উনি যদি চীন থেকে একদিন আগে চলে আসলেন, এসে যদি তাদেরকে ডাকতেন, ছাত্রদেরকে ডাকার ব্যবস্থা করতেন, রাষ্ট্রপতি এমএসপি দিয়ে যদি এই গ্রহণ করতে পারে, তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের মিল্লাত বাইরে দায়িত্ব দিত, এটা কথার কথা। কিংবা ওবায়দুল কাদের ই করতো যে ঠিক আছে ওর সাথে কথা বলো, ই করতো, দেখতেন এটা এই পর্যন্ত যাইতো না। আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে, বুঝতে হবে। এখন যদি আপনারা ক্ষমতা আসেন বলে মনে করেন ইউর রাইট, তাহলে তার কিছু বলার নাই। আমি কথাগুলি বললাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে। আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু রাজনীতিবিদ, দেশে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, সব দল থাকুক, বহুমতের প্রকাশ ঘটুক এবং গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাবিব মিলাত, আপনি কিছু বলতে চান? না, ঠিক আছে। আব্দুল সালাম, আপনার মাইক্রোফোন মিউট করা। জি, এখন ঠিক। কথাটা একটাই, যেটা বলবো যে আসলে কেউ কাউরে ধ্বংস করার চিন্তা করে লাভ নাই। গণতন্ত্রটাকে ফিরে আনেন, গণতন্ত্রটাকে, রাজনীতিটাকে ফিরে আনেন, এবং আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিরোধিতা করলেই রাজাকার, এই সেন্টিমেন্টটা নিয়ে রাজনীতি চলে না। ঠিক আছে, এটাকে করে ভুল হয়েছে, এটাকে স্বীকার করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেন এবং ভোটের রাজনীতিটা আবার ফিরে আনেন, ইলেকটেড গভর্নমেন্ট আনেন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।